দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বলবান জামাতা যে ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্পের আজকে আমরা কাহিনী সংক্ষেপ নিয়ে আলোচনা করব। শুধু কাহিনী সংক্ষেপ নয়, গল্পটি আমরা একটু বিস্তারিত আলোচনাই করব। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে গল্পটি আলোচনার মাধ্যমে। আর যেহেতু এটি একটি হাসির গল্প, তো সেক্ষেত্রে তোমরা একটু মন দিয়ে দেখবে। আর তোমাদের আশা করি গল্পটি সাথে সাথে আমার পড়াও হয়ে যাবে আর কি। তোমরা অনেকেই পড়ার সুযোগ হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে একটু হয়তো শুনলে পরেই গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লাগবে আশা করছি। তো চলো তাহলে বলবান জামাতার যে সংক্ষিপ্ত বিষয়বস্তু রয়েছে সেই ব্যাপারটি নিয়ে, সেই বিষয়বস্তুটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। দেখো, বলবান জামাতা প্রভাত কুমারের একটি উৎকৃষ্ট হাস্যরসাত্মক গল্প, এটা আমরা নিঃসন্দেহে বলতেই পারি। ভুল করে এক জামাই অন্য এক শ্বশুর বাড়িতে চলে যাওয়াতে সেই জামাইকে কিভাবে অপদস্থ হতে হয়েছিল, সেটাই হলো এই গল্পের মূল উপজীব্য বিষয়। দেখো, এই গল্পের যে মেন ক্যারেক্টার নলিনীকান্ত, সেই নলিনীকান্তর বিয়ে হয়েছিল এলাহাবাদে, এবং সেই নলিনীকান্ত চাকরি করত আলিপুরের এক পোস্ট অফিসে। পুজোর ছুটিতে সেই নলিনীকান্ত নিজের শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে অপদস্থ হলো বা কিভাবে হেনস্থা হলো, সেই কাহিনী এই গল্পে মূলত তুলে ধরেছেন লেখক আমাদের কাছে। আমরা এই গল্পে দেখতে পাই নলিনীকান্তর যখন বিয়ে হয়েছিল, সে ছিল একটু হিষ্টপুষ্ট, মোটা সোটা আর কি, একটু গোলুমলু, এবং তার গালগুলি ছিল একটু টোবো টোবো। নলিনীকান্তের একটি মেজ শালী ছিল। সেই মেজ শালী স্বদেশী কোম্পানির যে বিভিন্ন কবিতা, সেই কবিতা লিখে তিনি বেশ নাম, যশ, খ্যাতি ইত্যাদি কামাই করেছিলেন। তার মেজশালীর নাম ছিল কুঞ্জবালা। সেই কুঞ্জবালা তার এই নলিনীকান্তকে দেখে, তার বোনের যে জামাই, সেই বোন জামাইকে দেখে সে রবীন্দ্রনাথের কবিতাকে একটু এদিক ওদিক কাটছাট করে বা সেটিকে একটু এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে তাকে নিয়ে একটি কবিতা লিখে ফেলেছিল। দেখো, সুন্দরী শ্যালিকার শালীর এই ব্যঙ্গাত্মক কবিতা শুনতে মোটেও নলিনীকান্ত প্রস্তুত ছিল না। সে কোনোভাবেই প্রস্তুত ছিল না যে শালী তাকে নিয়ে এরকম ব্যঙ্গ করে কবিতা লিখুক। বিয়ের পর তাই সে শরীর চর্চার দিকে একটু মনোযোগ দেয়। যেহেতু সে মোটা ছিল, সে মনস্থির করে যে তাকে রোগা হতে হবে, এবং বাজার থেকে ডাম্বেল আরো বিভিন্ন ব্যায়াম ট্যাম করা যে সমস্ত জিনিসপত্র হয়, সেগুলি সে কিনে এনে বাড়িতে ব্যায়াম চর্চা করতে থাকে। আমরা তারপর দেখতে পাই 1 বছরের মধ্যেই নলিনীকান্তের দেহের যত সব মেদ রয়েছে, সেই মেদ সব ঝরে যায়, এবং তার শরীর হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী হয়ে ওঠে, এবং তার মাংসপেশি বেশ সবল হয়ে ওঠে। নিজেকে আরো পুরুষালী চেহারা দেওয়ার জন্য নলিনীকান্ত তখন দাড়ি কাটা বন্ধ করে দেয়। দেখবা এখনকার ছেলেপেলেও দেখবে বিয়ার্ডও রাখে এবং বড় বড় দাড়ি, চাপ দাড়ি রাখে, সেক্ষেত্রে তাদের বলিষ্ঠ চেহারা মনে হয়। তো সেরকম নলিনীকান্ত দাড়ি কাটা বন্ধ করে দিয়েছিল, যেহেতু তাকে একটু বলশালী দেখাতে হতো, সেই জন্যই আর কি। এবং মাঝে মধ্যে বন্দুক নিয়ে সে শিকারে বের হয়ে যেত। আসলে তার একটাই টার্গেট ছিল, তাকে যে কোনো ভাবে একটু বলশালী বা শক্তিশালী প্রমাণ করতেই হবে। নলিনীকান্তর দেহ ইতিমধ্যেই কিন্তু পুরুষালী চেহারা নিয়ে নিয়েছিল, এবং তারপর প্রায় 2 বছর পর তার স্ত্রী সরোজিনী তাকে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল। যেহেতু দুজন 2 জায়গায় থাকতো, এ থাকতো কাজের সূত্রে এদিকে, আর তার স্ত্রী থাকতো তার শ্বশুরবাড়িতেই। তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য স্ত্রী তাকে নিমন্ত্রণ যখন করে, পুজোর ছুটিতে নলিনীকান্ত তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। নলিনীকান্ত তাই বাক্স, পেটরা ইত্যাদি বিভিন্ন লাগেজ গুছিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়, এবং বেলা 2টার সময় তার ট্রেন হয়, ট্রেন তার সময় থাকে। দেখো, গাড়ি যখন এলাহাবাদ স্টেশনে গিয়ে পৌঁছলো, তখন নলিনীকান্ত ভেবেছিল যে শ্বশুরবাড়ি থেকে কেউ তাকে নিতে আসবে, এবং সে একটা কুলি ডেকে, ট্রেন থেকে নেমে একটা কুলি ডেকে তার লাগেজপত্র ইত্যাদি জিনিস নিয়ে বাইরে যখন আসলো, তখন দেখতে পেল যে শ্বশুরবাড়ি থেকে কেউ তাকে নিতেই আসেনি। তখন সে বাধ্য হয়ে একটি গাড়ি ভাড়া করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই গাড়োয়ানকে গাড়িওয়ালাকে
আমাদের নলিনীকান্ত জিজ্ঞাসা করেছিল যে সে মহেন্দ্র উকিলের বাড়ি চেনে কি চেনে না। আসলে নলিনীও অনেকদিন আগে গিয়েছিল, তো সেক্ষেত্রে তার শ্বশুর বাড়ি তারও চেনা ছিল না। গাড়োয়ান তাকে জানায় যে সে খুব ভালোভাবেই মহেন্দ্র উকিলের বাড়ি চেনে। নলিনীকান্ত একটু আশ্বস্ত হয় সেই ব্যাপারটিতে যে যাই হোক তাহলে শ্বশুর বাড়িতে সে গাড়োয়ান তাকে পৌঁছে দেবে। আর এই জায়গাটিতেই নলিনীকান্ত একটি বড় ভুল করে বসে। দেখো, এলাহাবাদে মহেন্দ্র নামে দুটি উকিল ছিল। একটি ছিল মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি ছিল মহেন্দ্রনাথ ঘোষ। নলিনী শুধুমাত্র মহেন্দ্র উকিল নামটি বলেছিল, সে মহেন্দ্র টাইটেল বলেনি, মানে তার শ্বশুর বাড়ির যে উপাধি সেই উপাধি বলেনি। এবার গাড়োয়ান কিভাবে বুঝবে কোন মহেন্দ্র উকিলের বাসায় তাকে নিয়ে যেতে হবে? তার যেটাকে মনে হয়েছে, হাতের কাছে যা ছিল তার যেটা ভালো মনে হয়েছে সেই মহেন্দ্র বাবুর বাড়িতে সে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। দেখো, গাড়োয়ান তাকে মহেন্দ্রনাথ ঘোষ যে উকিল ছিল সেই উকিলের বাড়িতে নিয়ে গিয়ে হাজির করে। আর মহেন্দ্রনাথ ঘোষ সেই সময় বাসায় ছিল না, সে একটু পাশের বাড়িতে তাস পাশা ইত্যাদি খেলতে গিয়েছিল। আর আরেকটি কথা, নলিনীকান্ত তার শ্বশুর বাড়িতে এর আগে কখনো আসেইনি, তাই তার শ্বশুর বাড়ির যে ঝি চাকর বা অন্যান্য যে কেউ, সেই সমস্ত লোকেরা নলিনীকান্তকে বা ওই বাড়ির জামাইকে কেউ কোনোদিন দেখেইনি। তাই মহেন্দ্রনাথ ঘোষের যে দারোয়ান, সেই দারোয়ান ভাবছিল যে হয়তো সত্যি সত্যি তাদের বাড়ির জামাই, তাই সেই জামাইকে তারা বরণ করে আদর করে ভেতরে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসায়। বাড়িতে প্রথম জামাইবাবু এসেছে, তাই বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চার দল সবাই জামাইবাবুর সাথে দেখা করতে এসেছিল। মহেন্দ্রবাবুর বাড়িতে একটি বাঙালি ঝি ছিল, সেই বাঙালি ঝিটি তার কোলে একটি বাচ্চা নিয়ে তার সামনে এসে হাজির হয় এবং নলিনীর কাছ থেকে সে বকশিশও চেয়েছিল। নলিনী সেই সময় 1 টাকা দিয়ে সেই বাচ্চাটিকে আশীর্বাদ করে এবং তার মুখ দেখে বাচ্চাটির হাতে 1 টাকা দিয়ে দেয়। যেহেতু 1 টাকা দিয়েছিল তাই সেই ঝি কর্তৃক নলিনীকে তিরস্কারও খেতে হয়েছিল, মানে তাকে তিরস্কৃত হতে হয়েছিল। সাথে সাথে সেই আশেপাশের যে বালক বালিকারা ছিল সেই বালক বালিকারা খিলখিল করে হেসে ওঠে, যেহেতু নতুন জামাইকে তিরস্কার করা হয়েছিল। আর এদিকে জামাই মনে মনে রাগ করেছিল যে তার স্ত্রীর সাথে এত পত্র আদান প্রদান হয়, তার স্ত্রী তো কখনো জানায়নি যে বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে। তাই নলিনী যেহেতু জানতোই না যে বাড়িতে ছোট বাচ্চা আছে, সে একটু হতচকিয়ে যায়, মানে একটু অপ্রস্তুত হয়ে যায় আর কি। আর তাছাড়াও সেই ঝিটি জানায় সেই বাচ্চাটি তারই, অর্থাৎ সে জানায় যে এই যে শিশুটি, এই শিশুটি তার শিশু। নলিনী তো হতভম্ব হয়ে যায়, আমি তো প্রথম আসলাম এই বাড়িতে, শিশু হলো কবে, কোথা থেকে হলো? তখন ঝি তাকে ব্যঙ্গ করে বলেছিল, তোমার ছেলে কবে হলো, কিভাবে হলো সেটা আমার কাছে জিজ্ঞাসা করছো? পাড়ার লোক এসে বলে দেবে তোমার ছেলে কবে হয়েছে। সেই বাচ্চা হওয়ার কথা শুনে নলিনী তো আরো অপ্রস্তুত হয়ে যায়। আর সেই সময় ভেতর থেকে তার শালিকা মানে শ্যালি এসে তাকে একটি ঠান্ডা শরবতের গ্লাস দেয়। দেখো, শরবতটা কিন্তু মিষ্টি ছিল না, শরবতটা ছিল লবণাক্ত, আর সেটি খেতে মোটেও তার স্বাদ লাগেনি। সে ভেবেছিল এটাও একটা রসিকতা হতে পারে, কারণ নতুন এসে জামাইবাবু, হয়তো শিশুটিও একটি তাকে প্র্যাঙ্ক করা হচ্ছে, প্র্যাঙ্ক মানে বুঝো তো, তাকে হয়তো ঠকানো হচ্ছে। আর যেহেতু লবণাক্ত শরবত দিয়েছে, এটিও হয়তো তাকে মস্করা করা হচ্ছে বা তার সাথে ইয়ার্কি করা হচ্ছে, এটি ভাবে। ইতিমধ্যে নলিনীকান্তকে জল খাবারের জন্য ভেতর ঘরে ডাকা হয়, সমস্ত কিছু সাজিয়ে তাকে জল খাবারের জন্য সেখানে বসতে বলা হয় এবং তখন তার শ্যালিকা বলে, মেজদি আসছে, তুমি একটু বসো। নলিনীকান্ত ভাবে যে তার স্ত্রী হয়তোবা এখন আসছে। আসলে নলিনী মনে করেছিল যে কুঞ্জবালা আসছে, একটু আমার বলতে ভুল হয়ে গেল, মেজদি মানে এখানে কুঞ্জবালা আসছে। তো যাই হোক, একটি মেয়ে তখন সেখানে প্রবেশ করে, সেই মেয়েটির ঘোমটা দেওয়া ছিল। নলিনী দেখতে পায় না সেই মেয়েটি কে এসেছিল। যাই হোক, মেয়েটি প্রবেশ করেই টুক করে আবার দৌড়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে তো শোরগোল পড়ে যায়, হ্যাঁ এটা তো আমার স্বামী না। তখন বাড়ির মধ্যে একটি হট্টগোল বেঁধে যায়, কোথাকার অন্য কোনো লোক এসে নিজেকে জামাই বলে পরিচয় দিচ্ছে। তাড়াতাড়ি করে সেই বাড়ির যে বড় কর্তা উকিল বাবু, সেই উকিল বাবুকে ডাকতে লোক পাঠিয়ে দেওয়া হয়। নলিনীর তখন চোখ পড়ে খেতে বসে
চারিদিকের দেওয়ালগুলিতে বড় বড় ল কলেজের যে সমস্ত বই, সেই বইগুলো সেখানে রাখা রয়েছে এবং বইগুলোতে সোনার জল দিয়ে নাম লেখা আছে। সেই নাম লেখা ছিল M.N. ঘোষ। তখন নলিনীকান্ত সমস্ত ব্যাপারটি বুঝতে পারে যে একটি উপাধি বা টাইটেল ভুল বলার জন্য বা না বলার জন্যই এত বড় গন্ডগোলের সৃষ্টি হয়েছে। এবার খেতে তো বসেই গেছে, কি আর করা যাবে। নলিনী তাড়াতাড়ি সমস্ত খাবারগুলি খেয়ে নেয়। এবার রামশরণের কাছে সেই খবর পেয়ে তড়িঘড়ি মহেন্দ্রনাথ বাবু বাড়িতে চলে আসেন। নলিনীর যে আসল শ্বশুর মশাই মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনিও সেই পাশা খেলার আসরে উপস্থিত ছিলেন। অপরিচিত একটি লোক হঠাৎ করে তার বাড়িতে এসে জামাই বলে পরিচয় দিচ্ছে, এটি আমাদের মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটু খটকা লেগেছে। এবং যেহেতু নলিনী এখন একটু হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছিল, বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো সবসময়, তাই তারা ভাবছে হয়তো কোনো ডাকাতের দল তার বাড়িতে চলে এসেছে। তাই তার যেটা নিজের শ্বশুর হয় বন্দ্যোপাধ্যায় বাবু, তিনি এই ঘোষ বাবুকে একটি উপদেশ দিয়েছিল যে তাড়াতাড়ি বাড়িতে যাও, গিয়ে সেই লোকটিকে পুলিশের হাতে তুলে দাও। মহেন্দ্রনাথ ঘোষ তাড়াতাড়ি বাড়িতে গিয়ে সেই লোকটিকে দেখে এবং লোকটির কাছে সমস্ত ব্যাপারটি শুনে একটু থমকেই যায়। নলিনী বাবুর কাছে যে সমস্ত কথাগুলি তিনি জানতে পারেন, সেই কথাগুলি শুনে তাকে ভদ্রলোক বলেই মনে হয়েছিল তার। নলিনী সমস্ত কথা বলা হয়ে গেলে তার কাছে করজোড় করে ক্ষমা প্রার্থনা করে নেয় এবং মহেন্দ্রনাথ ঘোষ সমস্ত ব্যাপার শুনে হা হা করে হেসে উঠেছিলেন। তারপর যেহেতু চলেই এসেছে, তাই সেই ঘোষবাবু নলিনী বাবুর সাথে বেশ কিছুক্ষণ বসে গল্পগুজব, আড্ডা ইত্যাদি মারেন এবং তারপর নলিনী তার আসল শ্বশুর বাড়ির দিকে যাত্রা করে। কিন্তু এখানেই তো ঝামেলার শেষ নয়। শ্বশুর বাড়ি যখন গিয়ে নলিনীকান্ত পৌঁছায়, তখন তার আসল যে শ্বশুর মহেন্দ্রনাথ বাবু মানে বন্দ্যোপাধ্যায় বাবু, তিনিও তাকে চিনতে পারেনি। তিনি ভাবছে কোন অপরিচিত লোক এখন আমার বাড়িতে এসে জামাই বলে পরিচয় দিচ্ছে। সে তখন দারোয়ান দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ ইতিমধ্যেই ওই পাশা খেলার আসরে বসে তিনি একটি সন্ডা মার্কা টাইপের একটি লোক হঠাৎ করে চলে এসে নিজেকে জামাই পরিচয় দিচ্ছে, এই কথাটি তিনি ওখানে শুনেছিলেন এবং তাই তিনি একটু সচেতন হয়েই গিয়েছিলেন সেখান থেকেই। তাই তিনি ভেবে নিয়েছিলেন সেই লোকটি এখন তার বাড়িতে এসে আবার প্রতারণার ছল করছে। নলিনী তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, তাকে বারবার বলতে থাকে যে আমি আপনার জামাই নলিনী। তখন মহেন্দ্রবাবু রাগ করে বলে, বেটা জুয়াচোর, তুমি শ্বশুর চেনো আর আমি জামাই চিনি না? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা? নলিনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা ঠিক মনে করে না। সে স্টেশনের অভিমুখে রওনা হয়। নলিনী স্টেশনে যখন পৌঁছে গিয়েছিল, তখন নলিনীর পাঠানো যে টেলিগ্রাম, যেটি সে রওনা হওয়ার আগেই পাঠিয়েছিল, সেই টেলিগ্রামটি তখন তার শ্বশুরমশাইয়ের হাতে এসে পড়ে এবং তখন সেই টেলিগ্রামটি পড়ে তার শ্বশুরমশাই সমস্ত ব্যাপারটি বুঝতে পারেন। তিনি স্টেশনে গিয়ে শেষ পর্যন্ত জামাইকে ফিরিয়ে আনেন এবং একটি হাসি খুশি এন্ডিং দিয়ে এই গল্পটি শেষ হয়েছিল। দেখো, গল্পটি খুব ছোট করে বললাম, এই গল্পটি কিন্তু এইটুকুই। ছোট গল্প তো, ছোট গল্প এটুকুই হয়ে থাকে। বাংলা ছোট গল্পে এই যে প্রভাত কুমার ছিলেন, সেই প্রভাত কুমার মূলত হাসির গল্প হিসাবেই মানে হাসির গল্পের লেখক হিসাবেই তিনি বেশি পরিচিত ছিলেন আমাদের কাছে। পোস্টমাস্টার, রসময়ীর রসিকতা, বিবাহের বিজ্ঞাপন ইত্যাদি তার হাস্যরসাত্মক বিভিন্ন ছোট গল্পের উদাহরণ। দেখো, এই বলবান জামাতা যে ছোট গল্পটি, সেই ছোট গল্পটিও একটি হাস্যরসাত্মক গল্পের উৎকৃষ্ট উদাহরণ। আমাদের পারিবারিক জগতে যে সমস্ত ছোটখাটো হাস্যরসের ঘটনা ঘটে, তারই বিন্দু বিন্দু মুক্তা সংগ্রহ করেছিলেন এই প্রভাত কুমার মুখোপাধ্যায়। তবে কোথাও যেন একটু বাড়াবাড়ি করে তিনি আবার ক্ষান্ত হয়ে গিয়েছিলেন। অনেক সমালোচক মনে করেছিলেন এই গল্পটিকে গল্পকার কৌতুক রসের মাত্রা একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন আর কি। ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়ও এই গল্পটিতে হাস্যরসের দুটি উপাদান
খুঁজে পেয়েছিলেন। একটি হলো বিয়ের পর নলিনীকান্ত তার শ্যালিকার হাতে অপদস্থ হওয়া বা ব্যঙ্গ বিদ্রুপে বিদ্ধ হওয়া এবং কিভাবে একটি বলবান পুরুষে পরিণত হয়েছিল সেই বৃত্তান্ত। আর অন্যটি হলো ভুল করে অন্যের শ্বশুর বাড়িতে চলে যাওয়ার বৃত্তান্ত। এবং শুধু এটুকুই নয়, আবার নিজের শ্বশুর বাড়িতে যখন সে এসেছিল সেখানে এসেও তাকে অপদস্থ হতে হয়েছিল। দেখো, হাস্যরসাত্মক গল্প লিখতে গেলে কিছু কিছু ত্রুটি তো হয়েই থাকে। যুক্তি তর্কের সেই কঠিন নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হলে হাস্যরসাত্মক গল্প লেখা ভীষণ মুশকিল। তাই এই গল্পটিতেও বেশ কিছু অসঙ্গতি এসেছে ঠিকই, তবুও এইসব সামান্য ত্রুটি বিচ্যুতিকে যদি আমরা পাশে সরিয়ে রাখি তবে একটি মজাদার কাহিনী ফুটে উঠেছে, সে বিষয়ে সন্দেহ নেই। আজ তাহলে এটুকুই বলবান জামাতা নিয়ে আমরা যেটুকু আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্যদিন অন্য কোনো গল্প নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো।